প্রিয় দর্শক, খবরের প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। অন্নপূর্ণা যোজনা টাকা ঢোকায় উৎসব, আবির উড়িয়ে ব্যান্ড বাজিয়ে উদযাপন ধূপগুড়িতে। 5 লক্ষের ফ্রি চিকিৎসা পাচ্ছেন না, ঘরে বসেই জানান অভিযোগ। কোথায়, কিভাবে জানুন। উঠে গেল রাজ্য সরকারি কর্মীদের এই বড় বিধিনিষেধ, বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের। চিকেন স্নেক সুরক্ষায় ত্রিমুখী নিরাপত্তা বলয়। নেপাল, ভুটান, বাংলাদেশ সীমান্তের কাছে বাড়ছে নিরাপত্তা। স্কুল ছাত্রের ইউনিফর্ম পরে ঢুকে যেত স্কুলে, তারপরেই শুরু হতো খেলা। হাতে নাতে ধরে ফেলল পুলিশ। হাসপাতাল থেকেই মিলবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার আবেদনপত্র, জেনে নিন নিয়ম। একটা খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে স্তব্ধ সব টোটো, রাস্তায় নামলেন না কোনো চালক। যাদবপুরে এবিভিপি FETSU সংঘর্ষ, জরুরি শুনানি রাজ্যে খারিজ হাইকোর্টে। রাতে বলেছিল ভালো আছি, সকালে স্ট্যাটাসে লেখা কষ্টের কথা, ততক্ষণে সব শেষ। স্কুলের ছাত্রীর সঙ্গে কর্মীর চুলোচুলি, মালদহের স্কুলের ভিডিও ভাইরাল। 10-এ 0 দিয়েছেন বর্ধমান মেডিকেলকে। মেবারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে গিয়ে কি দেখলেন স্বাস্থ্যমন্ত্রী। আরো 20 থেকে 30 লক্ষ লাগলে আমি দেব, অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাস শুভেন্দুর। বেহালা থেকে গ্রেপ্তার নিউ মার্কেটের সেই হোটেলের মালিক, নিজের বাড়িতে চেপে পালিয়ে গিয়েছিলেন ধানবাদে। পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে প্রথম পদক্ষেপ। প্রাক্তন IAS এর নেতৃত্বে কমিটি গড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। লক্ষ্মীর ভান্ডার নিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে তৃণমূল, জায়গায় জায়গায় অন্নপূর্ণা বিক্ষোভ নিয়ে মন্তব্য দিলীপের। এবার তোলাবাজিতে 7 দিনের পুলিশি হেফাজত নির্মলের। সরকার বদলানোই এমন আচরণ, ক্ষোভ প্রাক্তন বিধায়কের। বিহার থেকে অস্ত্র কিনে বাংলাদেশে পাচারের ছক, জোড়া অভিযানে মুর্শিদাবাদে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত 4। পরিস্থিতি বদলে গিয়েছে, সকাল 7টায় আউটডোর খুলুন। হুগলির হাসপাতালে হঠাৎ হাজির হয়ে নির্দেশ মন্ত্রী সুমনার। ছাত্র কি গুঞ্জ হ্যায়, পয়সে কি গুঞ্জ। পুনেতে রাহুলের কর্মসূচিতে 10 কোটি খরচ করেছে কংগ্রেস, দাবি বিজেপির। এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্ত, 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতিতে মার্কিন আদালতের না। ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ডাবল ট্যাপ ড্রোন হামলা, মহিলা ও শিশু সহ অন্তত 16 জন নিহত, আহত 130। নির্বাচিত হয়ে 14 বছর দায়িত্ব পালন করছি, ইস্তফার দাবি প্রত্যাখ্যান বার কাউন্সিলের চেয়ারম্যান মনোনয়ন। টুলু ঘনিষ্ঠ প্রবীরের শ্বশুর বাড়িতে হানা, বহরমপুরে 3 ঘন্টা তল্লাশি অভিযান, কালো ব্যাগ নিয়ে বার হলো পুলিশ। বন্দে মাতরম, মহাত্মা গান্ধীর বক্তব্য দেশ জুড়ে প্রচার করবে বিজেপি। রাহুল, সোনিয়া, খড়গদের জবাব দিতে সিদ্ধান্ত নীতিন নবীনদের বৈঠক। থেতলানো মুখ, নিউ টাউনে উদ্ধার দেহ, কাঁধে চাপিয়ে বস্তাবন্দি যুবককে রাস্তায় ফেলে রেখে চম্পট, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো প্রতি মাসেই অন্নপূর্ণা যোজনার টাকা দিচ্ছে সরকার। চলতি আগস্ট মাসে রাজ্যের 1,45 লক্ষ মহিলা সুবিধাভোগীর অ্যাকাউন্টে ঢুকেছে 3,000 টাকা। পোর্টালও আবার খুলে গিয়েছে। যোগ্য যারা এখনো টাকা পাননি, নাম বাদ পড়েছে, তাদের নতুন করে ভেরিফিকেশন করে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে যারা টাকা পেয়েছেন তারা রীতিমতো আবির উড়িয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে উদযাপন শুরু করলেন। ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না অন্নপূর্ণা যোজনার টাকা, এ নিয়ে নানান জায়গায় চোখে পড়ছে বিক্ষোভের ছবি। তবে ধূপগুড়ির খট্টিমারিতে দেখা গেল অন্যরকম দৃশ্য। বিক্ষোভ নয়, বরং অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকার উৎসবে মাতলেন স্থানীয় মহিলারা। ব্যান্ড বাজিয়ে আবির উড়িয়ে উদযাপন করতে দেখা গেল তাদের। উৎসবে মাতেন মহিলারা। ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি এলাকা। শুক্রবার এখানে জড়ো হন স্থানীয় মহিলারা। তারা প্রত্যেকেই পেয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে কেউ 50 টাকা, কেউ আবার 100 টাকা করে তুলে গড়ে তোলেন একটি তহবিল। কি বক্তব্য মহিলাদের। এরপর খট্টিমারি স্কুল চৌপথিতে জড়ো হন মহিলারা। সেখান থেকে খট্টিমারির সাপ্তাহিক হাটের দিকে যান তারা। আবির উড়িয়ে ব্যান্ড বাজিয়ে পরিক্রমা করেন তারা। ওই মহিলাদের বক্তব্য অনুযায়ী সরকার নিজের প্রতিশ্রুতি রেখেছে। প্রকল্পের টাকা ঢুকতেই একসঙ্গে আনন্দ ভাগ করে নিতে উৎসবে আনন্দে মাতেন মহিলারা। প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কোনো মহিলাকেই একেবারে বাদ দেখানো হয়নি অন্নপূর্ণা যোজনায়। কেউ যদি যোগ্য হন তাহলে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে ক্লেম করতে পারেন। নতুন করে ভেরিফিকেশন হওয়ার পর যোগ্য বিবেচিত হলে টাকা পাবেন তিনি। রাজ্যে চালু হয়ে গিয়েছে আয়ুষ্মান ভারত যোজনার পরিষেবা। ইতিমধ্যে বহু উপভোক্তা অফিসিয়াল পোর্টাল থেকে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করেছেন। তবে অনেক সময় দেখা যায় কার্ড থাকলেও অনেক হাসপাতাল রোগীকে ভর্তি নিতে চায় না কিংবা বিনামূল্যে চিকিৎসা দিতে অস্বীকার করে। সেক্ষেত্রে ঘরে বসেই উপভোক্তারা অভিযোগ জানাতে পারেন।
কোন নম্বরে কিভাবে অভিযোগ জানানো যায় জেনে নিন। কোনো সরকারি প্রকল্প নিয়ে অভিযোগ থাকলেও অনেকেই ভাবেন হয়তো বিভিন্ন দপ্তরের চক্কর কাটতে হবে। যদিও আয়ুষ্মান ভারত যোজনার ক্ষেত্রে এমনটা নয়। ঘরে বসে অনলাইনের মাধ্যমেই সরকারের কাছে নিজেদের অভিযোগ জানাতে পারবেন উপভোক্তারা। তবে এর জন্য নির্দিষ্ট কিছু তথ্য রাখা জরুরি। আয়ুষ্মান ভারত কার্ড থাকা সত্ত্বেও কোনো তালিকাভুক্ত হাসপাতাল চিকিৎসা দিতে অস্বীকার করলে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে লিখিত নিয়ে নেবেন, যাতে সম্পূর্ণ ঘটনার প্রমাণ থাকে। কোনো চিকিৎসক বা চিকিৎসা কর্মী পরিষেবা দিতে না চাইলে তাদের নাম, ঘটনার দিন ও সময় নিজের কাছে নোট করে রাখুন। পাশাপাশি রোগীর মেডিকেল রিপোর্ট, চিকিৎসকের প্রেসক্রিপশন, হাসপাতালের স্লিপ বা কোনো টাকা দিয়ে থাকলে সেটার রসিদ নিজের কাছে রেখে দিন। যেতে হবে হোম পেজে গিয়ে আপনার অভিযোগ রেজিস্টার করুন অপশনে ক্লিক করে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প বেছে নিতে হবে। এরপর রোগীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আয়ুষ্মান ভারত কার্ডের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর যে হাসপাতাল চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করেছে তাদের নাম ও বিবরণ জানাতে হবে। পরবর্তী ধাপে অভিযোগের জায়গায় ঘটনার বিবরণ সংক্ষেপে দিতে হবে। সেখানে ঘটনার তারিখ, সময়, চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করা ডাক্তার ও চিকিৎসক কর্মীর নাম দিতে পারেন। প্রয়োজনীয় কিছু নথি আপলোড করতে হবে, যেমন হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত বক্তব্য, সংশ্লিষ্ট হাসপাতালের কোনো রসিদ ইত্যাদি। এরপর অভিযোগ জমা দিয়ে দিতে হবে। অভিযোগ জমা করার পর একটি কমপ্লেন রেজিস্টার্ড নম্বর আসবে, সেটি যত্ন করে রাখুন। ভবিষ্যতে এই নম্বর দিয়েই অভিযোগ স্ট্যাটাস চেক করা যাবে। পাশাপাশি কেউ চাইলে 14555 হেল্পলাইন নম্বরে ফোন করেও অভিযোগ জানাতে পারেন। চলতি আগস্ট মাস থেকে বাংলায় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা চালু হয়েছে। এই প্রকল্পের অধীন উপভোক্তাদের বছরে 5 লক্ষ টাকা অবধি ফ্রি চিকিৎসার সুযোগ দেওয়া হবে। তবে তালিকাভুক্ত কোনো হাসপাতাল যদি সেই পরিষেবা দিতে অস্বীকার করে তাহলে বাড়ি বসেই সরকারের কাছে অভিযোগ জানাতে পারেন উপভোক্তারা। এরপর সরকারের তরফেই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যে সরকারি কর্মীদের জন্য সুখবর। প্রায় 6 বছর আগে করোনা পরিস্থিতিতে জারি করা একটি বিধিনিষেধ তুলে দেওয়া হলো। সম্প্রতি রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে। করোনা পরিস্থিতিতে খরচ কমানোর জন্য বেশ কিছু বিধিনিষেধ লাগু করেছিল তৎকালীন রাজ্য সরকার। 2020 সালের 2রা এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তির একটি অংশে বলা হয়েছিল, কম্পিউটার বা মোটর সাইকেল কেনার জন্য সরকারি কর্মীরা কোনো অগ্রিম টাকা নিতে পারবেন না। এবার আংশিকভাবে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হলো। সম্প্রতি অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের মোটর সাইকেল কেনার ক্ষেত্রে অগ্রিম নেওয়ার ওপর আর কোনো বিধিনিষেধ থাকছে না। তবে 6 বছর আগে জারি করা বিজ্ঞপ্তিতে কম্পিউটার সহ আরো কিছু জিনিস কেনার ক্ষেত্রে যে বিধিনিষেধ জারি করা হয়েছিল সেগুলি কার্যকর থাকবে। এছাড়া 2020 সালে জারি করা বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছিল, পড়াশোনা, চিকিৎসা ও বিয়ে এই 3 জরুরি পরিস্থিতিতে জিপিএস তহবিল থেকে টাকা তুলতে পারবেন কর্মীরা। এদিকে পঞ্চম বেতন কমিশনের অধীন বকেয়া ডি এর একটি অংশ রাজ্যের গ্রুপ এ, বি ও সি কর্মীদের জিপিএস তহবিলেই জমা পড়েছে। ভোটের আগে রাজ্যের তরফে জানানো হয়েছিল 2 বছরের মধ্যে ওই টাকা তোলা যাবে না। গত মঙ্গলবার ডিএ মামলার শুনানির সময় বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করা হলে বিচারপতিরা অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, তাদের নির্দেশে এমন কিছু বলা ছিল না। আইনজ্ঞ মহলের অনুমান, পরবর্তীতে শুনানিতে রাজ্যকে এর ব্যাখ্যা দিতে হতে পারে। এছাড়া পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কর্মী সংগঠনের বৈঠকে পিএফ তহবিলে জমা হওয়া বকেয়া ডিএ তোলার প্রসঙ্গ উত্থাপন করা হয়েছিল। এর জন্য চলতি আর্থিক বছর অবধি সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এর মধ্যেই দেখা যায় জিপিএস তহবিল থেকে টাকা তোলার ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা এখনো কার্যকর রয়েছে। তাই এই আবহে মোটর সাইকেল কেনার জন্য সরকারি কর্মীদের অগ্রিম টাকা নেওয়া সংক্রান্ত বিধিনিষেধ তুলে দিল রাজ্য সরকার। এতে বহু সরকারি কর্মচারীরা সুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলপথ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। ভৌগোলিক অবস্থানের কারণে এই সরু করিডোরটি দীর্ঘদিন ধরেই দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি হওয়ায় এই এলাকার কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে। এবার সেই চিকেন স্নেকের নিরাপত্তা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের কথা ঘোষণা করল কেন্দ্র। শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, করিডোরকে ঘিরে তৈরি করা হচ্ছে বিশেষ ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড বা ত্রিকোণ নিরাপত্তা বলয়। এই নতুন নিরাপত্তা ব্যবস্থার আওতায় 3টি গুরুত্বপূর্ণ জায়গাকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে নতুন গ্যারিসন। অসমের ধুবড়ি, বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়াকে এই নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই 3টি পয়েন্টকে সমন্বয় করে তৈরি নিরাপত্তা বলয়ের মাধ্যমে শিলিগুড়ি করিডোরের ওপর নজরদারি আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এর ফলে সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি যেমন বাড়বে, তেমনি দ্রুত পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক নিয়ন্ত্রণ ও গোয়েন্দা নজরদারিও আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। শুধু নতুন গ্যারিসন তৈরি করেই থেমে থাকছে না নিরাপত্তা প্রস্তুতি। এই গুরুত্বপূর্ণ অঞ্চলে সামরিক প্রস্তুতি ধরে রাখতে নিয়মিত মহড়ার উপরও জোর দেওয়া হচ্ছে। তিস্তা প্রহারের মতো বিশেষ সামরিক মহড়ার মাধ্যমে বিভিন্ন পরিস্থিতিতে বাহিনীর সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা যাচাই করা হচ্ছে। উত্তরবঙ্গ এবং শিলিগুড়ি করিডোরের মতো স্পর্শকাতর এলাকায় যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত বাহিনী মোতায়েন করা এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা সচল রাখাই এই প্রস্তুতির অন্যতম উদ্দেশ্য। ফলে নতুন নিরাপত্তা গ্রিডের পাশাপাশি সামরিক মহড়াকেও সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে অমিত শাহ ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়েও জোর দেন। তার বক্তব্য, পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করতে যেখানে প্রয়োজন সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া অত্যন্ত জরুরি। তিনি জানান, রাজ্যে নতুন বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ৪৫ দিনের মধ্যে বিএসএফ ও এসএসবি কে সীমান্তে বেড়া নির্মাণের জন্য ১১২৯ একর জমি হস্তান্তর করা হয়েছে। আরো ২৯ একর জমি হস্তান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ না করা গেলে নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ কার্যকর করা কঠিন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে শিলিগুড়ি করিডোরকে ঘিরে কেন্দ্রের এই উদ্যোগকে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। 3টি গ্যারিসনকে কেন্দ্র করে তৈরি নিরাপত্তা বলয়, সীমান্তে কাঁটাতারের বেড়া, বাড়তি নজরদারি এবং নিয়মিত সামরিক মহড়া সবকিছুকে একসঙ্গে এনে নিরাপত্তা ব্যবস্থা আরও সমন্বিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ ও এসএসবির কাজকে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে রাখার কথাও বলেছেন শাহ। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোর সুরক্ষিত থাকলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগও আরও নিরাপদ রাখা সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্র। দেখে মনে হবে স্কুল ছাত্রী, স্কুলের পোশাক পরেই পৌঁছে যেতেন বিভিন্ন স্কুলে, তারপরেই শুরু হতো খেলা। স্কুলের ছাত্রীদের সঙ্গে ভাব জমিয়ে প্রলোভন দেখিয়ে অন্যত্র নিয়ে যেতেন, আর তা করতে গিয়েই ধরা পড়লেন যুবতী। জলপাইগুড়ির মালথানা এলাকায় 6 স্কুল ছাত্রীকে প্রলোভন দেখিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগে ওই যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের তৎপরতায় সময়মতো 6 ছাত্রীকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া 6 স্কুল ছাত্রীর মধ্যে রাজাবাগানের 3 জন, গুড হোপ চা বাগানের 2 জন এবং মিনগ্লাস চা বাগানের 1 জন রয়েছে। এই ঘটনায় লক্ষ্মী ওরাও বয়স 21 নামে ওই যুবতীকে গ্রেপ্তার করেছে মাল থানার পুলিশ। ধৃত লক্ষ্মী ওরাও ইংডং চা বাগানের বাসিন্দা। ওই 6 স্কুল ছাত্রীকেও ইংডং চা বাগান থেকেই উদ্ধার করা হয়। সূত্রের খবর, ধৃত যুবতী বিভিন্ন স্কুলের পোশাক পরে যেতেন বলে সেখানে গিয়ে স্কুল ছাত্রীদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতেন তিনি। পরবর্তীতে বাড়িতে পুজোর অনুষ্ঠান রয়েছে বলে প্রলোভন দেখিয়ে তাদের নিজের বাড়িতে ডেকে নিয়ে যেতেন। অভিযোগ, বাড়িতে নিয়ে যাওয়ার পর তাদের নানাভাবে প্রলোভন দেখানো শুরু হয়। দিল্লিতে ঘুরতে নিয়ে যাওয়া এবং সেখানে কাজের ব্যবস্থা করে দেওয়ার মতো বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। তবে এই প্রলোভনে সাড়া না দিয়ে ছাত্রীরা আপত্তি জানালে বিষয়টি কোনোভাবেও পরিবারের সদস্যদের নজরে আসে। এরপর পরিবারের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাল থানার পুলিশ। ইংডং চা বাগান থেকে 6 ছাত্রীকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত লক্ষ্মী ওরাওকে গ্রেপ্তার করা হয়। ঘটনার নেপথ্যে আরো কেউ জড়িত রয়েছে কিনা, অভিযুক্তের উদ্দেশ্য কি ছিল এবং ছাত্রীদের অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মাল থানার পুলিশ। আয়ুষ্মান ভারত ছাড়া 5 লক্ষ টাকা ক্যাশলেস পরিষেবা পাওয়া যাবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায়। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, হাসপাতালে আয়ুষ্মান ভারত নাকি স্বাস্থ্য সাথী, কোন স্বাস্থ্য বীমাতে পরিষেবা পাবেন রোগী। একই সঙ্গে নির্দেশিকায় মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড ও আয়ুষ্মান কার্ড না থাকলেও কোনো সমস্যা নেই। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনাতেই পরিষেবা পাবেন রোগী। শুধু তাই নয়, হাসপাতালেই মিলবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার আবেদনপত্র। টিএমএস পোর্টালে রোগীর আধার নম্বর দিলেই জানা যাবে ওই রোগী কোনো স্বাস্থ্য বীমায় অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে যদি দেখা যায় স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কোনো প্রকল্পেই নাম নেই, তাহলে তারা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনাতে যোগ্য কি না তা দেখা হবে। যোগ্য হলে হাসপাতাল থেকে ওই যোজনার ফর্ম রোগীকে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। অর্থাৎ হাসপাতালে দাঁড়িয়ে তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনাতে আবেদন করা যাবে। ফর্ম পূরণ করার পর
প্রসিড টু স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট অপশনে গিয়ে চিকিৎসা প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, হাসপাতালকে পূরণ করা ফর্ম সংগ্রহ করে রাখতে হবে। পরবর্তী সময়ে ওই ফর্মগুলির তথ্য পোর্টালে নথিভুক্ত করার ব্যবস্থা করে দেওয়া হবে। নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রথমেই রোগীর আধার নম্বর দিতে হবে। আয়ুষ্মান কার্ড থাকলে ওই প্রকল্পের অধীনেই চিকিৎসা হবে। তবে পোর্টালে বা প্রযুক্তিগত কোনো সমস্যা হলে প্রয়োজনীয় নিয়ম মেনে স্বাস্থ্যসাথীর অধীনে চিকিৎসা করা যাবে। এছাড়া কেওয়াইসি বা ভিভিএস রেজিস্ট্রেশন বাকি থাকলে স্বাস্থ্যসাথীতে চিকিৎসা করা যাবে। তবে আগে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় সম্ভাব্য যোগ্য ব্যক্তিদের সংশ্লিষ্ট ফর্ম দেওয়া, পূরণ করানো এবং হাসপাতালের কাছে সেই ফর্ম সংগ্রহ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। টোটো নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। মেইন রোডে টোটোর জন্য যাতে কোনো অসুবিধে না হয় সে ব্যাপারে তৎপর রাজ্য প্রশাসন। জায়গায় জায়গায় টোটো চালকদের বার্তা দেওয়া হচ্ছে। এরই মধ্যে শনিবার সকাল থেকে স্তব্ধ হয়ে গেল টোটো চলাচল। একটা খবরকে কেন্দ্র করেই টোটো চালানো বন্ধ করে দিয়েছেন চালকরা। হুগলির উত্তরপাড়ায় দেখা গেল সেই ছবি। উত্তরপাড়ার বালিখাল থেকে যেসব টোটো চলে সেই সব টোটোতে গেরুয়া ঝান্ডা বেঁধে হাতে প্ল্যাকার্ড নিয়ে এদিন নিজেদের দাবি জানাতে থাকেন টোটো চালকেরা। এদিন তারা টোটো নিয়ে রাস্তায় নামেননি। চালকদের দাবি, চন্দননগর ট্রাফিক পুলিশের তরফ থেকে নাকি বলে দেওয়া হয়েছিল যে জিটি রোডে টোটো চললে আটক করা হবে। সেই ভয়ে শনিবার রাস্তায় টোটো নামাননি তারা। জিটি রোডে টোটো নামলে গ্রেপ্তার হতে হবে এমন খবর ছড়িয়ে পড়তেই ভয়ে টোটো বন্ধ করেছেন টোটো চালকরা। প্ল্যাকার্ড হাতে বিকল্প কর্মসংস্থানের দাবি টোটো চালকদের। প্ল্যাকার্ডে লেখা, টোটো চালকদের ভুল বুঝবেন না। উত্তরপাড়া থানার সামনে জড়ো হয়ে বিকল্প কাজের দাবি জানাতে থাকেন তারা। উত্তরপাড়ার টোটো ইউনিয়নের নেতা তাপস পাল বলেন, আমাদের বিকল্প কর্মসংস্থান করে দিক, আমরা টোটো চালাবো না। উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, টোটোর ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই। মাস দুয়েক আগে আমরা এ ব্যাপারে একটা কথা বলেছিলাম, জিটি রোডটাকে যদি গতিশীল করা যায়। কয়েকটা বাস রুটও চলছে জিটি রোড দিয়ে, তাই বিকল্প রাস্তা যদি বের করা যায়। মাস দেড়েক আগে পৌরসভার চেয়ারম্যান, পুলিশ ট্রাফিকের সঙ্গে আমার আলোচনা হয়েছিল, কিন্তু তারপর পুলিশ এ নিয়ে উদ্যোগ নেয়নি। সকালে এসিপি ট্রাফিক ফোন করে জানান টোটো চালকদের সঙ্গে একটা মিটিং করছেন। টোটো চালকদের জীবন জীবিকার প্রশ্ন, তাই তাদের জন্য বিকল্প না ভেবে, মানুষের সমস্যার কথা না ভেবে সিদ্ধান্ত নেওয়া যায় না বলে উল্লেখ করেছেন বিধায়ক দীপাঞ্জন গুহ। গত দুদিন ধরে ফের সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে এবিভিপি ও FETSU ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে আদালতের হস্তক্ষেপ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে আবেদন, কিন্তু সেই আবেদন জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না হাইকোর্ট। সাম্প্রতিক ঘটনা নিয়ে আলাদা মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলতি বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। এবিভিপি এবং FETSU একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এই অশান্তির মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে অবিলম্বে বিচার বিভাগীয় হস্তক্ষেপের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়। সংবাদ মাধ্যমে লাইভ ল জানিয়েছে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি উল্লেখ করেন এক আইনজীবী। আইনজীবীর দাবি, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, তাই দ্রুত আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত হাইকোর্টে ইতিমধ্যেই চলা একটি মামলার সঙ্গে এই নতুন বিষয়টি যুক্ত করারও আবেদন জানান তিনি। তবে সেই আবেদন গ্রহণ করেনি আদালত। মামলাটির জরুরি শুনানি করতে রাজি হয়নি ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে আগে থেকে চলা মামলার সঙ্গে সাম্প্রতিক ঘটনাকে যুক্ত করার আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলাদা মামলা দায়ের করতে হবে। শুনানির সময় আদালতে কয়েকটি ভিডিও ক্লিপেও দেখান আবেদনকারী আইনজীবী। সেই ভিডিওয় বিশ্ববিদ্যালয় চত্বরে আগুন জ্বলতে দেখা যাচ্ছে বলে আদালতে দাবি করা হয়। পরিস্থিতির গুরুত্ব বোঝাতে ওই ভিডিওগুলি আদালতের সামনে তুলে ধরে দ্রুত বিচার বিভাগীয় হস্তক্ষেপের আবেদন জানান আইনজীবী। উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে এর আগেও কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। র্যাগিং এর অভিযোগের মধ্যে এক প্রথম বর্ষের পড়ুয়ার আত্মহত্যার ঘটনার পর বিশ্ববিদ্যালয় নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আদালতে মামলা হয়েছিল। সেই প্রেক্ষাপটেই বিশ্ববিদ্যালয়ে ফের অশান্তির ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারী। তবে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে আপাতত জরুরি শুনানির পথে হাঁটল না আদালত। বুধবার জেনারেল বডি মিটিং এ ঝামেলার সূত্রপাত। ওই দিন সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের জেনারেল বডি মিটিং চলছিল। সেখানে এবিভিপি ও FETSU নিয়ন্ত্রণাধীন DSF এর মধ্যে বচসা হয়। পরে সেই বচসায় জড়িয়ে পড়ে SFI।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাতেই এবিভিপির নিখিল দাসের ওপর হামলার অভিযোগ ওঠে, আহত হন অনেকে। নাবালিকার মৃত্যুতে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের গলসিতে। বাড়ির অমতে বিয়ে হয়েছিল প্রিয়া বাউরির, তবে মাত্র 7 থেকে 8 মাসের মধ্যেই এভাবে মেয়েকে হারাতে হবে তা ভাবেনি পরিবার। অভিযোগ, বৃহস্পতিবার সকালে প্রিয়ার মামা শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হয় প্রিয়ার ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, স্বামী শাশুড়ির ষড়যন্ত্রেই মৃত্যু হয়েছে নাবালিকার। প্রিয়ার বাড়ি গলসির পোতনা গ্রামে। পরিবারের দাবি, বাড়ির অমতে প্রায় 7-8 মাস আগে গলসির জাগুলিপাড়ার বাসিন্দা শুভ বাউরির সঙ্গে প্রিয়ার বিয়ে হয়েছিল। সম্প্রতি স্বামীর সঙ্গে গলসির খেতুরা গ্রামে মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে যান প্রিয়া। পরিবারের অভিযোগ, প্রিয়াকে খুন করা হয়েছে। তাদের আরও দাবি, মৃত্যুর খবর পরিবারের সদস্যদের না জানিয়ে বৃহস্পতিবার প্রিয়ার মৃতদেহ খেতুরা থেকে জাগুলিপাড়ায় নিয়ে যাওয়া হয়। পরে বেলা গড়ালে শুভর পরিবারের লোকজন দেহটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, সেখানে মৃতদেহ রেখে চলে যান তারা। মৃতার মা সুমিতা বাউরির অভিযোগ, অন্য এক ব্যক্তির কাছ থেকে প্রথমে মেয়ের মৃত্যুর খবর পান তারা। এরপর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বিভিন্ন জায়গায় ঘোরানো হয় বলে অভিযোগ। মৃতার এক আত্মীয় বলেন, রাতেও প্রিয়া বলেছিল আমি ভালো আছি, তারপর সকালে কষ্টের কথা লিখে স্ট্যাটাস দেয়। বুঝতে পারিনি তখন সব শেষ হয়ে গিয়েছে। ঘটনার কথা জানিয়ে গলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মৃতার বাবা নির্মল বাউরি। শুক্রবার ময়নাতদন্তের পর সন্ধ্যায় প্রিয়ার মৃতদেহ পোচনা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পূর্ণ হয়। ঘটনার পর প্রিয়ার স্বামী শুভ বাউরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও নাবালিকার মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ